আমার সন্তান হয় না, আর তার জন্য রোজ শাশুড়ির অপমান সহ্য করতে হয়। একদিন সন্তানের জন্য শ্বশুর আব্বা একটি পুরাতন নীরব বাড়িতে নিয়ে আমার সাথে যা করলো তা শুনলে তোমার চমকে যাবে। তাহলে আসল ঘটনা শুরু করি। খাবার টেবিলে সদ্য বিবাহিত দেবর আর তার বউকে যখন খাবার বেড়ে দিই, ঠিক তখনই শাশুড়ি মা প্রায় তেড়ে আসেন। করছোটা কি? নতুন বিয়ে করা পোলা, আমার বিয়ের দিনই তোমার শতকরা খাওয়ানো কাম নাই? নিজের মতো আমার ছোট পোলার ভোটারে ও বাজাবে নাই বা নাকি শখ আহ্লাদ? অন্য জায়গায় গিয়ে দেখাও। নতুন বউ আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। আমি হাসি হাসি মুখ করে রান্নাঘরে চলে আসলাম। অপমানে কষ্টে এখন আর চোখের কোণায় জল আসে না। কেমন জানি পাথরের মতো লাগে সবকিছু। ঠিক একটু আগে ঘর ভর্তি মানুষের সামনে যে এত বড় ব্যাপার ঘটে গেল, এটা মনে হয় শুধু আমার কাছে বলে গেছে। সবাই ও ঘরে দিব্যি হাসছে, কারোর কিছু যায় আসেনি। 6 বছর আগে এই বাড়িতেই বউ হয়ে আসি, সবার কত উল্লাস আনন্দ। বাড়ির বড় ছেলের বউ আমি, শাশুড়ি মা আমায় মাটিতে রাখেন না। পিঁপড়ে খাবে, মাথায় রাখেন না ওখানে খাবে, এরকম আদরে পেয়ে আমি বাড়িতে বউ হয়ে আসি। সেদিন রাতে আমার স্বামী অর্জুন সাহেব আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাসায় কোনো মায়ের অনুমতি ব্যতীত কাজ করার চেষ্টা করবে না। মা যা বলবে সেটাই মেনে নেবে, কোন জিজ্ঞাসা করা যাবে না। শুধু এটুকু চাওয়া তোমার কাছে, বাপ মা মরা মেয়ে, আমি এত আদর স্নেহ যে শাশুড়ি করেন উনার কথা। উনি না চাইলেও আমি সুনব একজন মা পেয়েছি, এটাই আমার অনেক বড় পাওয়া। প্রথম সবকিছুই বেশ ভালো যাচ্ছিল। বছর 3 পর যখন সবাই বারবার বলছিলেন সন্তান নেওয়ার কথা, তখন আমরা দুজনেই বেশ চেষ্টা করছিলাম সন্তান নেওয়ার। কোনোভাবেই আমি সন্তান হচ্ছিল না। শুরুর দিকে সবাই বেশ সান্ত্বনা দিলেও শাশুড়িমা একটু একটু করে রোজ কথা শোনাতে লাগলেন। আমার স্বামী সবকিছুই দেখতেন, কোনোদিনও এসব নিয়ে টুঁ শব্দ করেননি। ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা করানো, কিছুই বাদ দিলাম না। আমার সকল রিপোর্ট নরমাল আসলো, কোনো সমস্যা নেই। কিন্তু কোনোভাবেই আমার স্বামী কোনো টেস্ট করাতে রাজি হলেন না। এক রাতে শাশুড়ি মা খাবার টেবিলে খুব দুঃখ করে বলে বসলেন, যে মেয়ের কম বয়সে মা বাপ মহিলা গেছে, সেই মেয়ে আমার বংশে বাতি জ্বালাপ কি কুফা এক মাইয়া। রাগে কষ্টে সামলাতে না পেরে সে রাতে বলে বসেছিলাম, আপনার ছেলেকেও টেস্ট করাতে বলেন আম্মা। আমার তো সবই ঠিক আছে, ও তো কোনো সমস্যা থাকতে পারে। সে রাতে আমার বলতে হয়তো দেরি হয়েছিল, কিন্তু টেবিল ভর্তি সকলের সামনে অর্জুনের চড় মারতে দেরি হয়নি। ধীরে ধীরে অর্জুনের সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়। সকলের রান্না করা, বাড়ির সমস্ত কিছু করে রাখা, শাশুড়ি মায়ের গালি খাওয়া, নীলিমার কথা শোনা, দেবের অনর্থক চেঁচান। রাত শেষে অর্জুনের ইচ্ছেপূরণ, ঘরভর্তি এত মানুষের বাড়িতে আমি কোণঠাসা হয়ে পড়ে থাকলাম। আমিও যে একজন মানুষ, এই ব্যাপারটাই যেন হারিয়ে গেল। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর একদিন অর্জুন আমাকে বলল, তোমার সাথে কথা ছিল রিনি। বলো না, আমি তোমার কথা শোনার জন্য কত আগ্রহ নিয়ে থাকি জানো তুমি। বলে ওকে যে তাঁর কাছে গেলাম, উনি আমাকে ঝামটা মেরে সরিয়ে বলল, জানি না কিভাবে নিবে কিংবা কোথায় যে উঠবে। আসলে আমি তোমার সাথে আর সংসার করতে যাচ্ছি না। আগামী মাসে আমি বিয়ে করব। নিজের কানকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিলাম না। অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে শুধু বললাম, সত্যি আমায় ছেড়ে দিতে পারবে তুমি? কোনো কথা না বলে রুম থেকে বের হতে হতে বলল, সব গুছিয়ে রেখো, কাল তোমার মামার বাসায় তোমাকে দিয়ে আসব। শাশুড়ি মায়ের পায়ের কাছে পড়ে ডুকরে কান্না করতে করতে বললাম, আম্মা বলেন না আপনার ছেলে কি আমায় না ছাড়তে? ওবামা, আমি কেমনে থাকবো এছাড়া? দেখো তোমার কান্দন বাড়ির বাইরে গিয়ে কান্ড। আমার পোলার দিনে শুনতি হয়েছে। তোমারে খাওয়া আর কত খাবার নষ্ট করো না আমরা। ধরনের কাণ্ড নেনে কায়দা লাভ নেই। শাশুড়ি মায়ের পায়ে পড়ে কান্না করতে লাগলাম। কিন্তু শাশুড়ি মা আমার এমন কান্না দেখে বলল, ঠিক আছে, আমি তোমায় বাড়িতে রাখব এবং আমার ছেলে তোমাকে রাখবে, কিন্তু শর্ত আছে। সেই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে এ বাড়িতে রাখতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম, না, আমি আপনার সব শর্ত মেনে নেব। বলেন আপনার শর্তগুলো। তখন শাশুড়ি আম্মা বললেন,
শোনো রিয়া, আমার স্বামী মানে তোমার শ্বশুর তোমায় যে কথাগুলো বলবে সেই কথাগুলো তোমার রাখতে হবে, তাহলে তোমাকে এ বাড়িতে রাখা সম্ভব। আমি বললাম, মা, আমি শ্বশুর আব্বায় সব কথা শুনতে এবং মানতে রাজি আছি। পরদিন শ্বশুর আব্বা তার রুমে আমায় ডাকলেন। বৌমা, আমি তোমায় কিছু কথা বলতে চাই। কি কথা বলেন? শোন রিয়া, আমি তোমায় জায়গায় নিয়ে যাব। সেখানে ভালো একজন ওঝা বা কবিরাজ আছে। সেখানে তোমারে নিয়ে গেলে ওই কবিরাজ ভালো চিকিৎসা করলে অনেক নিয়ে ওই কবিরাজের কাছ থেকে ওষুধ খেয়ে সন্তান হয়েছে। এটা ছিল সুরের সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আমি কিছু বুঝতে পারি, কিন্তু সংসার বাঁচানোর জন্য তো আমার শ্বশুরের কথা শুনতেই হবে। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, সমস্যা তো আমার না, আপনার ছেলের। তাহলে আমাকে চিকিৎসার কথা বলছেন কেন? তখন শ্বশুর আব্বা রাগান্বিত কণ্ঠে বলে, শোনো মেয়ে, আমার কথা না মানলে তুমি বাড়িতে থাকতে পারবে না। যদি তুমি বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। আমি কোনো উপায় না পেয়ে শ্বশুরের কথায় রাজি হলাম, কারণ এখানে আমার কিছু করার ছিল না। আমি বললাম, ঠিক আছে আব্বা, আপনি যা বলবেন তাই হবে। তখন পরের দিন শ্বশুর আব্বা আমাকে নিয়ে রওনা দিলেন সেই কবিরাজের কাছে। আসলে সেখানে কোনো কবিরাজ থাকে না, এটা পুরাতন ইটের তৈরি ঘর। ওখানে আমার নিয়ে গেলেন। আমি বললাম, আব্বা, এখানে তো কেউ নেই, এটা তো পুরাতন ভাঙা বাড়ি, এখানে তো কবিরাজ কোনো রোগী দেখি না। আব্বা তখন শ্বশুর আব্বা বললেন, রিয়া, তোমার মোবাইল দিয়ে ফোন করো তোমার বরকে। আমি অর্জুনকে কল দিলাম। অর্জুন বলল, তুমি ফোন দিয়েছ কেন? আমি তখন বুক ভরা কষ্ট নিয়ে বলেছিলাম, আমি তোমাকে ফোন দেইনি, আমাকে ফোন দেওয়ানো হয়েছে। কে দিতে বলেছে? তোমার বাবা, মানে আমার সুখ। তখন বল দাও বাবার কাছে। বাবা, তুমি কেন ফোন দিয়েছ? শোনোনি আমি তো কে ফোন দিয়েছি। বিশেষ কারণে তুই তাড়াতাড়ি মঙ্গল পুরাতন বাড়িতে আয়, একটু জরুরি কথা আছে। ঠিক আছে বাবা, আমি আসছি। তখনই বাবাকে জিজ্ঞেস করলো, কি কথা? বাবা বলল, শোন, আমার বৌমা ডাক্তারের সমস্ত রিপোর্ট ভালো, আমি নিশ্চয় দেখেছি, কিন্তু তুই পরীক্ষা করিস না কেন? বাবা, তুমি আমাকে দোষারোপ করছ। হয় আমি তো কে দোষারোপ করছি বাবা? তুমি নিজের ছেলের প্রতি এমন অত্যাচার করতে পারে না। এটা অত্যাচারের কি হলো? আমি কিছুই তো বুঝলাম না। আমি সব বুঝতে পেরেছি। সমস্যা আসলে রিয়ার না, সমস্যা তোর। আর তুই যদি পরীক্ষা না করিস তাহলে আমি এই পুরাতন বাড়িতে তোরে বেঁধে রেখে যাব। আচ্ছা বাবা, বিষয় বুঝলাম না। এই কথাটা তুমি তো আমার বাড়িতে বলতে পারতে। এখানে কেন? শোন, বাড়িতে যদি জানাজানি হয় তাহলে তো তোর মা তো রিয়ার কাছে চোট হয়ে যাবে। তাই এর সমাধানটা এই পুরাতন বাড়িতেই নির্ভর করতে চাই, কারণ আমি স্পষ্ট জানি রিয়া নির্দোষ, রিয়ার কোনো সমস্যা নেই। এই কথাটা বলতেই উনি তার বুকে এখানেই তালাক দিয়ে দিলেন। রিয়া কেঁদে কেঁদে বলল, আমি এখানেই আসছিলাম তোমার সাথে সমাধান করে ঘরে ফিরে যেতে এবং সারা জীবন তোমার সাথে থাকতে। তুমি আমাকে ছেড়ে দিলে। এদিকে এই কথা শোনার পর আমার সুস্থ করে এখানেই মারা গেল। তখন আমি আমার একরাশ কষ্ট নিয়ে চলে গেলাম। 6 বছর পরের কথা, আমার ছেলে বিভবকে নিয়ে আমি আর রাজ হাসপাতালে গেছি টিকা দিতে। ও আমি আমার দ্বিতীয় স্বামী। বিভব আমাদের ছেলে। হাসপাতাল গেটের বাইরে এসে দাঁড়াতেই দেখি আমার প্রাক্তন স্বামী অর্জুন সিএনজি খুঁজছেন। তার পাশে হুইল চেয়ারে বসা আমার প্রাক্তন শাশুড়ি আর রোগা পাতলা এক মেয়ে। মেয়েটি আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী বোধ হয়। আমি রাজকে নিয়ে একটু এগিয়ে যে আমার প্রাক্তন শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, চিনতে পেরেছেন কি না জানি না, আপনাকে এখন কি বলে সম্বোধন করব সেটা আমার জানা নেই। যে বিভব ও আমার ছেলে, 3 বছর বয়স। আরও রাজ আমার স্বামী। আপনাকে দেখে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। শুধু এটুকু বলি, আমি বাজানোই। আপনাদের ধন্যবাদ সেদিন বের করে না দিলে আজ আমি বিভবের মা হতে পারতাম না। আমার প্রাক্তন শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন। আমার হাত ধরে বললেন, মাফ কইরা দে ও মা আমারে। তোমার ঘর থেকে বের করতে চাইনি আমি। তোমার শ্বশুরকে দিয়ে আমি তোমার ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু আমার অবাধ্য সন্তান তোমাকে ছেড়ে দেওয়ার পর আমার এখন এই অবস্থা।
মা, আমার পোলার ঘরে এখনো কোনো সন্তান হয়নি। তোমারে আমি ভুল বুঝেছিলাম মা। হাত ছাড়িয়ে নিয়ে উনাকে বললাম, কিছু ভুলের মাফ হয় না। ভালো থাকবেন আপনারা। আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী মেয়েটার দিকে তাকিয়ে আমার বেশ মজা লাগলো। দর্শকদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, সন্তানদের মালিক আল্লাহ, এখানে মানুষের কোনো হাত নেই। তবে আপনারা শুধু উপরে দোষ চাপাবেন না, কারণ এই গল্পে আপনারা বুঝতে পারলেন সমস্যাটা বুঝেছিল না, ছিল তার স্বামীর। আপনারা না বুঝে কখনো নিজের স্ত্রীকে ভুল বুঝবেন না। আজকের ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।